ভাইরা, আসলে যুগে যুগে এই তরুণরাই পরিবর্তনের কাণ্ডারির ভূমিকা পালন করে। 52 সালের ভাষা আন্দোলন, এই তরুণ যুবকরাই রাজপথে নেমে রক্ত ঢেলে দিয়ে, জীবন দিয়ে মাতৃভাষা হিসেবে বাংলাকে ছিনিয়ে নিয়েছে। 71 সালের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ দেশের তরুণরা, দামাল সন্তানেরা ভূমিকা রেখেছিল। স্বাধীনতা উত্তর পরবর্তী সময় আপনারা জানেন স্বৈরাচারী সরকারের গেছে এরশাদের আমল। এই স্বৈর শাসনের বিরুদ্ধে রাজপথে, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বার আন্দোলন চালিয়েছিল দেশের ছাত্র সমাজ, এবং ছাত্র সমাজের আন্দোলনের কারণেই ফেসিবাদী সেই সময় স্বৈর শাসক এরশাদের পতন হয়েছিল। কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য, ছাত্ররা পরিবর্তন এনে দেয়, স্বৈর শাসকের পতন ঘটিয়ে দেয়, আর পরবর্তীতে যারা ক্ষমতায় আসে তারা আবার ওই স্বৈর শাসনের আচরণ প্রদর্শন করে। ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ছাত্রদের কোনো মূল্যায়ন থাকে না, ছাত্রদের কোনো এই যে অবমূল্যায়ন, যার কারণে মাঝখানে দীর্ঘ একটা সময় ছাত্ররা কিন্তু মাঠে ছিল না, যে আমরা আন্দোলন করি, আমরা পরিবর্তন এনে দেই, এরপরে যারা ক্ষমতায় আসেন তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করে, আমাদের কথা আর শোনে না। এবার কিন্তু ভিন্ন। এবার এই গত 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, এবার ছাত্ররা সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে এমন একটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু শেখ হাসিনা পালায় নাই, বরঞ্চ বাংলাদেশে আর কোন স্বৈর শাসক যদি মাথা চারা দিয়ে উঠতে চায়, তাদের জন্য এই ঘটনাটি একটা বড় শিক্ষা হবে। কিন্তু দুর্ভাগ্য, এখন কোন কোন রাজনৈতিক দল, ছাত্ররা যখন বুঝে গেছে, ইতিহাসের আলোকে বুঝে গেছে যে এবারও যদি আমরা ছেড়ে দেই, যে আমরা রক্ত দিলাম, আমরা জীবন দিলাম, আর একটা রাজনৈতিক দল এসে ক্ষমতায় বসে যাবে, দেশ চালাবে, এটা তারা হতে দিতে চায় না। কারণ তারা বলছে যে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য নয়, আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে, একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, নিরাপদ একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জীবন দিয়েছি, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জন্য ছাত্ররা কিন্তু এখনো ছেড়ে দিচ্ছে না। রাজনীতি দলগুলো বলছে যে সংস্কার তো আমাদের কাজ, আমরা ক্ষমতায় গেলে আমরা সংস্কার করব। নো, এবার আর ছাত্রদেরকে ভুল বোঝানো যাবে না, তাদেরকে বোকা বানানো যাবে না। কারণ অতীত, ওই যে বললাম, অতীত ওইভাবে ছাত্ররা আন্দোলন করছে, এরপরে রাজনীতি দলগুলো বলছে ঠিক আছে আমরা ক্ষমতায় গেলে তোমাদের দাবিগুলো মেনে নেব, মানে নেই। এই জন্য আমরাও এই ছাত্রদের এই দাবির সাথে একমত। আগে সংস্কার হতে হবে। দীর্ঘ 15 বছর ধরে রাষ্ট্রের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে এমন ভাবে ধ্বংস করেছে, এই ধ্বংস স্তূপের উপরে একটি নির্বাচন দিলে সেই নির্বাচন আওয়ামী মার্কা নির্বাচন হবে। ওই রাতের দিনে ভোট রাতে হবে, আমি দাবি নির্বাচন হবে, ভোট কেন্দ্র দখল হবে, পেশি শক্তির ব্যবহার হবে, কালো টাকার ব্যবহার হবে। এজন্যই আমরা বলেছি আগে মৌলিক সংস্কার হতে হবে। মৌলিক সংস্কারের মধ্য দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি নির্বাচনের ব্যবস্থা করলেই কেবলমাত্র সেই নির্বাচনটি গ্রহণযোগ্য এবং সেই নির্বাচনটি সুষ্ঠু হবে, এবং মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবে। এদের সংস্কার ছাড়া নির্বাচন হবে না। যে যাই বলুক না কেন, সংস্কার আগে হইতে হবে। আমার কষ্ট লাগে মাঝে মাঝে যে আমরা যতবার নির্বাচনের কথা বলি, যতবার নির্বাচনের জন্য কর্মসূচি দেই, যত ডায়লগ করি, ততবার যদি আমরা সংস্কারের কথা বলতাম, ততবার যদি বিচারের কথা বলতাম, বলছে আমরা ক্ষমতায় গেলে বিচার করব। কি বিচার করবেন এখনই তো বোঝা যাচ্ছে। মামলা বাণিজ্য চলতেছে, টাকা দিয়ে
তার নাম কেটে দেওয়া, টাকা যে দিবে তার নামে মামলা হবে না, সহজ মামলা হবে, যে টাকা দিতে পারছে না তার নামে কঠিন মামলা হচ্ছে যেন জেলখানে বেরোতে না পারে। কি বিচার করবে তারা? বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। আগে যারা আমাদের উপর অত্যাচার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে 16 বছর ধরে, যারা আমাদের গুম করেছে, আমাদের খুন করেছে, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়ে যারা মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। দেশের মানুষ সেই নির্বাচন মানে না। জুলাই সনদ এখন পর্যন্ত হলো না, 1 বছর চলে গেল। এটি সরকারের জন্য একটা বড় ব্যর্থতা। আপনারা তো নির্বাচিত সরকার না, একটা অভ্যুত্থানের সরকার। আপনারা এখানে বসেন নাই, আপনাদেরকে বসানো হয়েছে। আপনাদের কাজ হলো যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আপনাদেরকে বসিয়েছে তাদের স্বপ্নকে সেখানে আগে বাস্তবায়ন করা, একটি নিরাপদ বাংলাদেশের জন্য পদক্ষেপ গ্রহণ করা। এত বড় একটা আন্দোলন হলো, এত বড় একটা অভ্যুত্থান হলো, এটা এখন পর্যন্ত কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। কত এই 1 বছর ধরে ছাত্ররা দাবি করছে, আপামর জনতা দাবি করছে, শহীদ ফ্যামিলিগুলো দাবি করছে, রাজনৈতিক সংগঠনগুলো আমরাও দাবি করছি। এখন পর্যন্ত কার ইশারা ইঙ্গিতে, কার সাথে গোপন আদাতে এখন পর্যন্ত এই জুলাই সনদ হচ্ছে না, জাতি সেটি জানতে চায়। আজকে এই জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে আজকে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই সরকার আদৌ আসলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কিনা এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়ে গেছে। কারণ যেখানে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ঐক্যমতের যে কমিশন তারা যে প্রস্তাবনাগুলো দিচ্ছে, অধিকাংশ রাজনৈতিক দলগুলো সেটা মেনে নিচ্ছে। 1-2টা রাজনৈতিক দলের কারণে ঐক্যমত ভেস্তে যাচ্ছে। গত 2 দিন আগে লালমনিরহাটে কি হয়েছে? লালমনিরহাটে প্রার্থনা কি হলো? আসলে দেখেন, থানা ভাঙচুর করে সেখান থেকে আসামিদের ছিনতাই করে নিয়ে চলে গেল। এখন পর্যন্ত কিছুই করতে পারে না। এরকম আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনটা হবে? তারা তো এখানে এসে একটা গ্রুপ এসে ভোটের বাক্স তুলে নিয়ে চলে যাবে। আইন শৃঙ্খলা কিছুই করতে হবে না। যেখানে থানা থেকে আসামি ছিনতাই হয়ে যায় সেখানে ভোট কেন্দ্রে কেমনে নিরাপত্তা থাকবে? এই জন্যই তো আমরা বলছি। কেউ বলছেন ও আপনারা আবার নির্বাচন থেকে পিছটান নিচ্ছেন। না, আমরা নির্বাচন থেকে পিছটান নেই। আমরা নির্বাচনমুখী দল। নির্বাচনের প্রস্তুতি আপনার অভ্যুত্থান আমরা নিচ্ছি, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি, সংস্কার ছাড়া, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। সেই নির্বাচন হলে দেশের মানুষ সেটি মেনে নেবে না। কারণ কোন মার্কা নির্বাচন? আওয়ামী মার্কা নির্বাচন আমরা আবার যাবো, আবার ধোকা খাবো? না, এটা হবে না। দেখুন, আজকে 1 বছর চলে গেল। স্থানীয় সরকারের অধীনে যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদগুলো সব ফাঁকা, জেলা পরিষদ ফাঁকা হয়ে গেছে। মানুষ নাগরিক সুবিধা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। তাদের নির্বাচিত প্রতিনিধি সেখানে নেই। কারণ ওই ফেসিবাদী যারা ছিল জোরপূর্বক, অনির্বাচিত ভাবে সেখানে ছিল জোরপূর্বক, মানুষের মতামত ছাড়াই নিজেদের ওইখানে মানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছিল। আপনার অভ্যুত্থান মানুষের ভয়ে তারা পালিয়ে গেছে। এখন এগুলো সরকারি লোকজন চালাচ্ছে। সরকারি লোকজন মানুষের এই চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, পারবেও না তারা। এটা জনপ্রতিনিধির কাজ। আর কোন জায়গায় আমরা লক্ষ্য করছি একটা রাজনৈতিক দল ওই সরকারি কর্মকর্তার সাথে যোগ সাজস করে সব বরাদ্দগুলো নিজেদের রাজনৈতিক কর্মীদের মধ্যে বিতরণ করছে। সাধারণ মানুষ পাচ্ছে না, চাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে না। আরে বাবা, ইউনিয়ন পরিষদের যিনি এখন বর্তমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার অজানা কি থাকতে পারে? চাল চুরি হয়ে যাচ্ছে, হরিলোড হয়ে যাচ্ছে চাল। যত বরাদ্দ মানুষের জন্য, এই বরাদ্দগুলো মানুষ যদি পেত তাহলে মানুষের চেহারার পরিবর্তন হয়ে যেত। কিন্তু এই ডেভেলপমেন্টের জন্য যে বরাদ্দগুলো, আমি গত কয়েকদিন আগে শুনলাম যে আমাদের ঠাকুর পৌরসভার জন্য প্রায় 500 কোটি টাকা নাকি বরাদ্দ হয়েছে।
আমি জানি না কয় টাকার কাজ হয়েছে, সব টেন্ডার দিয়ে মনে হয় এগুলো কি করতেছে আল্লাহ বলে, আমরা কি দেখবো সামনের দিনে বোঝা যাচ্ছে। এই যদি হয় অবস্থা, একটা রাজনৈতিক দল এখনই প্রশাসনের সাথে যোগ সাজে যা ইচ্ছা তাই করতেছে, এই প্রশাসনের আন্ডারে আমরা নির্বাচনে যাব? নির্বাচনে সেই নির্বাচনে সুস্থ হবে? এই জন্যই তো সংস্কার দরকার। এই জন্য আমরা বলেছি যে নির্বাচন কমিশন যেটি আছে, এটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশন কতটুকু সম্ভব, তাদের পক্ষে কতটুকু ক্ষমতা আছে, কতটুকু সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন, এটার পরীক্ষার জন্য আমরা বলেছি আগে স্থানীয় সরকার নির্বাচন দেন। আগে এই নির্বাচন দিয়ে আপনি প্রমাণ করেন আপনারা যে আপনারা সক্ষম একটা জাতির নির্বাচন করতে। এই নির্বাচন যদি করতে না পারেন তাহলে আপনাদের পক্ষে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব না। এই জন্য আমরা বারবার বলছি, দুইটা কারণে। এক নম্বর হলো 1 বছর হয়ে গেল, মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 2 নম্বর হলো এই নির্বাচন কমিশনকে আগে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবলমাত্র তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব, তার অধীনে আমরা নির্বাচনে যাব। একেবারে যৌক্তিক দাবি আমাদের, স্পষ্ট কথা, এটা লুকোচুরি কোনো কিছু নেই। কেউ যদি এটাকে মনে করেন নির্বাচন পিছানো, কোথায় কোথায় বলছেন যে আমরা নির্বাচন পিছনে চিন্তা, আমরা নির্বাচনের পিছনে চিন্তা করি নাই। আমরাই সব এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং বলেছি 2 মাসের মধ্যে যদি এই কাজগুলো হয়ে যায় 2 মাস পরে নির্বাচন দেবেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা সেই কাজগুলো করব। সম্মানিত ভাইরা আমার, অনেক ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই থাকবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো ঠাঁই থাকবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজদের ঠাঁই থাকবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোনো দখলবাজদের ঠাঁই থাকবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, সৎ মানুষদের বাংলাদেশ। সম্মানিত ভাই আমার প্রিয় ঠাকুরগাঁও, এই ঠাকুরগাঁওকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। বহু রাজনীতি, এখানে তো আমরা দেখেছি স্বাধীনতা উত্তর 3টা রাজনৈতিক সংগঠনই একের পর এক এখানে রাজত্ব করেছে। সবাইকে দেখেছি না ভাই? স্বাধীনতা উত্তর সব 3টা রাজনৈতিক দলকে দেখেছি। একটা দল এখনো দেখা বাকি আছে, তার নাম কি? জামাত ইসলামী। এই স্বাধীনতা উত্তর এই 54 বছরে যে 3টা রাজনৈতিক সংগঠন এখানে এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, এলাকার কি কাজ করেছে? আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই জায়গায় আমাদের এই ঠাকুরগাঁওর মধ্যে একটাই শুধুমাত্র সদর হাসপাতাল, সেখানে বেড সংখ্যা হলো 250। টোটাল ঠাকুরগাঁওর মানুষের সংখ্যা প্রায় হলো 16 থেকে 17 লাখ মানুষ। 17 লাখ মানুষের জন্য মাত্র একটা হাসপাতাল, 250 বেড সম্পূর্ণ, নাই কোনো ভালো ডাক্তার, নাই কোনো উন্নত এখানে ইকুইপমেন্ট, আধুনিক কোনো সরঞ্জামাদি নাই। যার কারণে এখানকার মানুষ এটা সমস্যা হলে রেফার করে দেয় রংপুর যাও, রেফার করে দেয় ঢাকা যাও। এই এলাকার মানুষগুলো হলো নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, জমি বিক্রি করে ঢাকায় যেতে হয়, নিঃস্ব হয়ে যায় আমাদের এলাকার মানুষগুলো ট্রিটমেন্ট নিতে নিতে, চিকিৎসা নিতে নিতে। কেন এই 54 বছর আমাদের রাজনৈতিক নেতারা যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কেন এখানে একটা হাসপাতালের, একটি মেডিকেল কলেজ হাসপাতালের আওয়াজ তুলেননি কেন আপনারা? এটা বড় আধুনিক হাসপাতালের জন্য আওয়াজ তুলেননি কেন? এখন পর্যন্ত আপনাদের মুখ দিয়ে হসপিটালের শব্দটা বের হচ্ছে না। আমরা 2 বছর ধরে, আমি দেলোয়ার হোসেন 2 বছর ধরে এই নিয়ে আন্দোলন করছি। ঠাকুরগাঁও মানববন্ধন করেছি, ঢাকায় মানববন্ধন করেছি, স্বাস্থ্য সচিবের সাথে দেখা করেছি, স্বাস্থ্য উপদেষ্টাদের সাথে দেখা করেছি, আমাদের এই হসপিটালের দাবি নিয়ে, যেন আমার এই এলাকার মানুষ যেন এই ঠাকুরগাঁওয়ে উন্নত চিকিৎসা পায়। চিকিৎসার অভাবে কোনো ভাই, কোনো বোন যেন মৃত্যুর করে ঢলে না পড়ে। ঠাকুরগাঁও থেকে দিনাজপুর যেতে যে রাস্তার মধ্যে মারা যায়, আমরা আমাদের এই মাটিতেই চিকিৎসা করতে চাই। এই জন্য আমি ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি ঠাকুরগাঁয়ে একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এরপরে দেখেন থানা কমপ্লেক্স গুলো আছে না, স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে না থানায়, প্রত্যেকটা থানায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে। কেউ খোঁজখবর রাখে এগুলো? সেখানে ডাক্তার বসে কিনা?
সেখানে কোনো ইকুইপমেন্টস আছে কিনা? নাই। এক একটা থানা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারতো ওই থানার ট্রিটমেন্টের মূল জায়গা, খোঁজখবর রাখে না। এই জন্য আমি বলেছি এরপরে একই পর্যায়ে ইউনিয়ন পরিষদ, প্রতিটা ইউনিয়ন পরিষদ এরকম কিছু স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বন্ধ হয়ে আছে, ডাক্তার নাই, নার্স নাই, কিছুই নাই। যার কারণে ওগুলো ওই দেখবেন অনেক স্বাস্থ্য কমপ্লেক্স গাছপালা মানে ই হয়ে গেছে, জঙ্গল তৈরি হয়ে গেছে। এই এক একটা থানা বা মানে ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যে ডাক্তার বসানো হয়, এখানে যে প্রয়োজনীয় সংখ্যক জনবল দেওয়া হয়, তাহলে এগুলো স্বাস্থ্য সেবার একটা গুরুত্বপূর্ণ পার্ট হতে পারত। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি বিজয়ী হলে থানার স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আমি আধুনিকায়ন করবো ইনশাআল্লাহ। এখানে ডাক্তার বসানোর ব্যবস্থা করা হবে, এখানে প্রয়োজনীয় জনবল দিয়ে ওই ইউনিয়নের মানুষগুলোর প্রাথমিক চিকিৎসা যেন ওখানেই পেয়ে যায় এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের এই ঠাকুরগাঁর অন্যতম একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো বেকার সমস্যা। প্রতি মুহূর্ত ফোন আসে যে ভাই আমার ছেলেটা মাস্টার্স পাস করেছে, অনার্স পাস করেছে, ডিগ্রি পাস করেছে, ফাজিল পড়েছে, কামিল পড়েছে, এটা চাকরির ব্যবস্থা করে দেন। দিনের পর দিন যাচ্ছে যেন এই বেকারত্বের অভিশাপ নিজে এবং ফ্যামিলিটা কষ্ট পায়, ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই বেকার সমস্যা দূরীকরণের জন্য কোন রাজনৈতিক নেতা আমাদের এখানকার কোন উদ্যোগ নিয়েছে? কেউ নেয় নাই, চিন্তাও করে না, ভাবেও না। আমার চিন্তা হয়েছে, ইনশাআল্লাহ আমি চাই আমার অত্র এলাকার কোন বেকার যুবক আর বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমি প্রথম যে পদক্ষেপটা নেব সেটি হলো অত্র এলাকার সমস্ত বেকার যুবকদেরকে আগে ট্রেনিং দেব, যেন এই ট্রেনিং নেওয়ার পরে তাকে যেন একটা বিনা সুদে কিছু পুঁজি, ঋণ অথবা তাকে একটা থোক বরাদ্দ দিয়ে সে যেন নিজেই একটা কর্মসংস্থান উদ্যোগ নিতে পারে। এই উদ্যোগ প্রথম নেওয়া। এখান থেকে দেখবেন একটা বিরাট সংখ্যা, সে যখন ট্রেনিং প্রাপ্ত হবে তাকে যখন ট্রেনিং দিয়ে বুঝিয়ে দেওয়া হবে এই হলো তোমার কাজ, এটার জন্য পুঁজি নাও, তুমি এটা এই কাজটা করো, সে নিজের বেকার সমস্যা দূর হবে, আরো 10 জনের বেকার সমস্যা দূর করে নিতে সে উদ্যোগ নিতে পারবে। এই কাজটা করতে চাই। 2 নম্বর, আমার এলাকার আলু উৎপাদন হয়, এই আলু প্রসেসের কোনো জায়গা আছে এখানে? পচে যাচ্ছে আলু, কৃষকরা আলুর দাম পাচ্ছে না। কেন? আলু প্রসেসিং করার কোনো ইন্ডাস্ট্রি নাই। আমার এই আলু কম দামে বিক্রি করে আমার কৃষকরা লস হচ্ছে, আর এই আলু দিয়ে ঢাকা অমুক সমুক জায়গায় আলু চিজ বানাচ্ছে, আলু দিয়ে নানা ধরনের মানে জিনিস তৈরি করে তারা লাভবান হচ্ছে, তারা বড় লাভ হচ্ছে, আমার কৃষক কিছুই পায় না। আমার এখানে ভুট্টা হয়, প্রচুর ভুট্টার আবাদ হয়, এই ভুট্টা চলে যায় হলো গাজীপুর, ঢাকায়, সেখানে ইন্ডাস্ট্রি আছে, সেখানে প্রসেস করে তারা ফিড তৈরি করছে, কিন্তু ন্যায্য মূল্য আমার এলাকার মানুষ কৃষকটা পাচ্ছে না। আমার এখানে আম উৎপাদন হয়, এই জন্য আমি চাই যে এই এলাকায় এই আলু প্রসেসিং করা, আমার ভুট্টার থেকে প্রয়োজনীয় যে জিনিসপত্র তৈরি করা যে ইন্ডাস্ট্রি, এই ঠাকুরগাঁয়ে আমরা করতে চাই, এই উদ্যোগ আমরা নিতে চাই, যেন এই আমার উৎপাদিত এই ফসলগুলো দিয়ে যেন আমার এলাকায় এমন কিছু আমরা তৈরি করব যেগুলো সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দেব। এখানে অসংখ্য হাজার হাজার তরুণদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হবে, আমার কৃষকরা এই সমস্ত উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পাবে। এইভাবেই আমি আমার এলাকার বেকার সমস্যা দূর করার জন্য আমি উদ্যোগ নিতে চাই। আপনাকে সহযোগিতা করবেন? এই জন্যই বলেছি, এইভাবে যদি আমরা কাজ করি আমার এলাকার একজন যুবক আর বেকার থাকবে না ইনশাআল্লাহ। কোন বেকার যুবক কোন পরিবারের জন্য অভিশাপ হবে না, সে সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। ঢাকায় যেতে হবে না, একজন এখান থেকে ডিগ্রি পাস, ফাজিল পাস, ভাই ঢাকায় গিয়ে 15,000 20,000 চাকরি করেন, তার থাকা খাওয়াই লাগে হলো 12-13,000 টাকা, সে কি করবে এই টাকা দিয়ে? এই এলাকায় যদি সে 20,000 টাকাও পায়, এটা দিয়ে তার বাড়িতে থাকবে, খাবে, এখান দিয়ে এই টাকা দিয়ে তার বিরাট সহযোগিতা হবে। এই জন্য আমি চাই আমার বেকার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা ঠাকুরগাঁয় থেকে ঠাকুরগাঁয়ের সম্পদ হবে তারা। এই জন্য আমি এটা নিয়ে, এরপরে দেখুন আমাদের এখানে কৃষি কলেজ নেই, কৃষি কলেজ নেই। এই কৃষি কলেজটা যদি থাকতো, যেহেতু আমাদের এই এলাকাটা হলো কৃষি প্রধান এলাকা, এখানে কৃষকদেরকে উন্নত আধুনিক ট্রেনিং দিয়ে তাদের যদি গড়ে তোলা যায়, তাহলে কৃষি কাজে আরো ভালো করবে তারা।
এবং তাদেরকে যদি বিনা সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া যায়, এই কৃষকরা অনেক বেশি উপকৃত হবে। আমাদের কৃষি কলেজ নাই। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, ইতিমধ্যেই আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি এলাকায় কৃষি কলেজের জন্য। এটা যদি কবুল করেন, যদি গভর্নমেন্ট সরকার যদি এটা অনুমোদন দেন, তাহলে আমরা ঠাকুরও একটা কৃষি কলেজ হবে ইনশাআল্লাহ। আগামী দিনে এই জায়গায় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হবে, এটা অনুমোদন হয়ে গেছে, বলে গেলাম আপনাদের। খুব শীঘ্রই জানতে পারবেন যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে। আমরা কথা বলেছি, এটা নিয়ে কাজ চলতেছে। আমরা কৃষি কলেজটা নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন। এই কৃষি কলেজ আমার এলাকায় হবে। এখানে আমার এলাকার সন্তানরা এখানে পড়াশোনা করবে, বিশেষজ্ঞ হবে, এবং আমার এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ভালো ফসল উৎপাদনে সাহায্য করবে। আমরা একটা আজানের জন্য এক মিনিট বিরতি দিই। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা অনুমোদন হচ্ছে, একটু বিস্তারিত বলি। যে সম্মানিত উপস্থিতি, আমরা আজানের জন্য একটু বিরতি দিয়েছিলাম। আমি বলেছিলাম আপনাদেরকে, আমাদের এই ঠাকুরগাঁয়ে আমরা একটা কৃষি কলেজ প্রতিষ্ঠিত করতে চাই। এটার জন্য আমরা সরকারের কাছে আবেদন দিয়েছি। সরকার অনুমোদন দিলে ইনশাআল্লাহ সেই কলেজটা হবে। এটা কেন প্রয়োজন, এটা আমি আপনাদেরকে বলেছি। ইতিমধ্যেই আমাদের ঠাকুরগাঁয়ে একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগে মোটামুটি অনেক দূর এগিয়ে যাওয়া হয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন যে বাংলা ঠাকুরগাঁয়ে যে একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটাও আমাদের ঠাকুরগাঁয়ে একটা বড় কাজ হবে। এইভাবে আমরা ঠাকুরগাঁকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আছে এবং সামনের দিনে এই সহযোগিতা আরো বেশি রাখতে হবে ইনশাআল্লাহ। আমি জানি এই এলাকায় অমুসলিম অধ্যুষিত এলাকা, এই রুহিয়ার 6টা ইউনিয়নের মধ্যে অমুসলিমদের সংখ্যা বেশি। আমি অমুসলিম ভাইদের জন্য বলবো এবং আপনাদের মাধ্যমে তাদের কাছে এই মেসেজটা পৌঁছাতে চাই। একটা রাজনৈতিক সংগঠন আগেও করেছে, এখনো কিছু কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে। আমাদের সম্পর্কে অমুসলিমদের মাঝে ভুল ধারণা তৈরি করে দেওয়া হয় যে জামাত ইসলাম বিজয়ী হলে আপনারা আর থাকতে পারবেন না এলাকায়, আপনাদের ইন্ডিয়া পাঠিয়ে দিবে। বলে না ভাই, ঘর থেকে বাইরে দিবে না, মন্দির বন্ধ হয়ে যাবে, পূজা করতে দিবে না, দুর্গা পূজা করতে দিবে না। ভাই, বিষয়টা কি সঠিক? বাংলাদেশ জামাত ইসলামী ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। ইসলাম বিজয়ী হলে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের মানুষগুলো নিরাপদ পাবে। এখানে সবার জন্য নিরাপদ, শুধু মুসলমানদের জন্য না, সকল ধর্মের মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে হল ইসলামের মধ্যেই। যে যার মতো করে ধর্মীয় অনুশাসনগুলো পালন করবে, তার মন্দিরে পূজা অর্চনা করবে, দুর্গা পূজা করবে, তারা তাদের মতো করে স্বাধীনভাবে তারা ধর্মকর্ম পালন করবে। মুসলমানরা মুসলমানদের করবে, কেউ কারোর উপর হস্তক্ষেপ করবে না। এখন তো এই যে অমুসলিমদেরকে ব্যবহার করেছিল বিগত 15 বছর খুনি হাসিনা সরকার, তাদেরকে ভোট ব্যাংক বানিয়েছিল, বলেছিল তারা তাদের হিন্দুদের প্রতিনিধি নাকি তারা, তাদের ভোটে নির্বাচিত হয়ে এই অমুসলিমদের ঘর বাড়ি, তাদের জমি জমা দখল করেছে আওয়ামী লীগ।
তাদের উপরে জুলুম নির্যাতন করেছে, সবচেয়ে বেশি জুলুম চালিয়েছে এই আওয়ামী লীগ। তাদের মহিলাদের ধর্ষণ করেছে, তাদের ঘর বাড়ি দখল করেছে, তাদের জমি জমা দখল করেছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই, জামাত ইসলামী বিজয়ী হলে এই অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে কেউ আঘাত করতে পারবে না, তাদের বাড়িঘরে কেউ আঘাত করতে পারবে না, কোন অমুসলিমদের চোখে চোখ রেখে তার উপর অত্যাচার জুলুম করতে পারবে না। এই নিরাপত্তা নিশ্চয়তা দেবে বাংলাদেশ জামাত ইসলাম। ইতিমধ্যে সেটি প্রমাণ করেছি। আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছি, পাহারা দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। এই পাহারাও যেন না দিতে হয়, তারা স্বাধীনভাবে তারা যেন তাদের এই কাজগুলো করতে পারে, এর নিশ্চয়তার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এই জন্য তারাও এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক, তারাও নাগরিক হিসেবে আমরা যতটুকু সুযোগ সুবিধা এই রাষ্ট্র থেকে পাই, তাদেরকেও একই সুযোগ সুবিধা পেতে হবে, কোনো বৈষম্য থাকবে না। সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ বলতে কিছুই নেই, সবাই হলো বাংলাদেশের নাগরিক। এই স্লোগান আমার আমির জামাত দিয়েছেন। আমরা সবচেয়ে বেশি অমুসলিমদের সেবার কাজে নিয়োজিত রয়েছি। এই যে একটু আগেও জগন্নাথপুর ইউনিয়নের কি নাম, গোপালের কাছে গেলাম। গোপাল নামের একজন 19 বছরের একটা তরুণ, জন্মগত ভাবেই হলো সে হলো প্রতিবন্ধী, দাঁড়াতে পারে না, বসতে পারে না, পরিবারের অভাব অনটনের কারণে একটা হুইল চেয়ার তার নেই, যার কারণে তাকে ওই মাটিতেই বসে থাকতে হয়, কোলে করে তাকে বাথরুমে নিতে হয়, গোসলখানায় নিতে হয়। কি কষ্ট ফ্যামিলিটার জন্য, কেউ তার দিকে তাকায়নি। আমার সাংবাদিক ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাই, তারা একটা প্রতিবেদন করেছিল তাকে নিয়ে। এই প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচর হয়েছে, দৃষ্টিগোচর হওয়া মাত্রই 2 দিনের মধ্যে তার জন্য একটা হুইল চেয়ার পাঠিয়ে দিয়েছে। আজকে সেই হুইল চেয়ারটি তার হাতে তুলে দিয়ে তার ফ্যামিলিকে আশ্বস্ত করে আসলাম, এরপরও কিছু প্রয়োজন হলে জানাবেন, আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এর মধ্যে অনেকগুলো আমরা নাগরিক সুযোগ সুবিধা দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, উজুখানা দিয়েছি। এই টিউবওয়েলের বিরাট একটা সংখ্যা গেছে হলো অমুসলিমদের মাঝে, যাদের সুপ্রিয় পানির সমস্যা ছিল, এই অমুসলিম ভাইদের মাঝে টিউবওয়েল বিতরণ করেছি। গবাদি পশু বিতরণ করেছি গত রমজানের আগে। এই গবাদি পশুগুলোর মধ্যে বিরাট একটা সংখ্যা গেছে হলো অমুসলিমদের মাঝে, তাদের জন্য বরাদ্দ দিয়েছি। আমরা এই অমুসলিমদের জন্য সেবামূলক কাজ করি। আমাদের আমির জামাত সেই পঞ্চগড়ের যখন ওই যে পূজা মণ্ডপে যেতে গিয়ে যখন তারা প্রায় 82 জন যখন নৌকা ডুবিতে মারা গেল, 74 জন, সেখানে কোনো রাজনৈতিক দল আগে আসে নাই, জামাত ইসলামের আমির সর্বপ্রথম তাদের পাশে দাঁড়িয়েছে। এটার নাম হলো জামাত ইসলামী। সেই জামাত ইসলামী নিয়ে তাদেরকে ভুল বোঝানো হয়। এই জন্যই অমুসলিম ভাইরা এখন বলতেছেন যে ভাই, আমরা যে অনিরাপত্তার মধ্যে আছি, আমাদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়ে, তারা এই আশ্বস্ত পেতে চায় যে আমরা তারা ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে কিনা। ভোট কেন্দ্র পর্যন্ত যদি তারা যেতে পারে, তাহলে তারা সঠিক জায়গা তাদের ভোটটা দেবে। এই জন্য মুসলিম ভাইদেরকে আমি আশ্বস্ত করছি, আপনারা ভয় পাবেন না, সাহসিকতার সাথে একজন নাগরিক হিসেবে দাঁড়িয়ে থাকবেন, ভূমিকা রাখবেন, আপনাদের কেউ কিছু করতে পারবেন না। আমরা আপনাদের পাশে আছি, কোনো বিপদ কোনো মুসিবত আসলে আপনারা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি সর্বশেষ বলবো, আসুন আমরা একটি সুখী সমৃদ্ধ একটি সুন্দর নিরাপদ বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। আগামী দিনে সংস্কারের মধ্য দিয়ে মানুষ মুখিয়ে আছে। 16 বছর ভোট দিতে, 15 বছর ভোট দিতে পারেনি। ভোট দেয় যে দেখেন 12 কোটি এখন এইবার ভোটার, এই 12 কোটির মধ্যে 4 কোটি মানুষ জীবনে একবারও ভোট দিতে পারেনি। বাংলাদেশ 4 কোটি মানুষ, তারা শুধুমাত্র দেখেছে আওয়ামী দুঃশাসন, বিনা ভোটে নির্বাচিত সরকার। তারা দেখেছে দিনের ভোট রাতে হয়ে গেছে, তারা দেখেছে আমির নির্বাচন হয়েছে, এর বাইরে আর কিছুই দেখেনি তারা। এই 4 কোটি নতুন ভোটার আগামী দিনের কারা সংসদে যাবে, তারা কারা ক্ষমতায় যাবে, এটি নির্ধারণ করবে এই নতুন 4 কোটি ভোটার ইনশাআল্লাহ। এজন্য এই 4 কোটি ভোটারের স্বপ্ন হলো দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়া। আগামী দিনে এর পক্ষেই তারা দুর্নীতিকে না বলবে ইনশাআল্লাহ। ভোট ব্যালটের মাধ্যমে তারা দুর্নীতিকে না বলবে।
তারা চাঁদাবাজকে না বলবে, তারা দুর্নীতিবাজদের না করবে, তারা সুদ ঘুষকে না বলবে, আগামী দিনে নব্য ফেসিবাদ গড়ে ওঠার পথকে তারা না বলবে ইনশাআল্লাহ। তাই আমরা সবাইকে সাথে নিয়ে আগামী দিনে একটি আধুনিক, নিরাপদ, সুখী, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি। বিশেষ করে আমার এলাকা যেহেতু ঠাকুরগাঁও, আমি ঠাকুরগাঁওকে নিয়েই স্বপ্ন দেখি। আপনাদের সাথে নিয়ে এই ঠাকুরগাঁওকে আমি গড়ে তুলতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমি একান্তভাবে এবার আমার ভাইদের উদ্দেশ্যে কিছু বলবো। আমার সাংবাদিক ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তারা এই কষ্ট করে ঠাকুরগাঁও থেকে এখানে আসছেন এই প্রোগ্রামটা ধারণ করার জন্য। আন্তরিকভাবে তাদের প্রতি আমার মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ এরকম জাদা ভাইদেরকে দান করুন। আমাদেরকে একটু সুযোগ দেবেন এবার আমাদের মতো করে কিছু কথা বলার জন্য। জি 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 জি।